প্রিয় দর্শক শ্রোতা, আমরা যারা এশিয়া মহাদেশে বাস করি তাদের গর্ব পৃথিবীর সর্ববৃহৎ পর্বত শৃঙ্গ এভারেস্ট। আর আমরা বাংলাদেশিরা, বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের অধিবাসীরা এভারেস্ট থেকে মাত্র কয়েক শত কিলোমিটার দূরে থাকি। তারপরও শীতকালে এভারেস্টের হিমেল হাওয়ার ঠান্ডায় আমরা কাঁপতে থাকি। শীতকালে হিমালয়ের দক্ষিণ বায়ু যখন প্রবাহিত হয় তখন বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে কনকনে শীত পড়ে। পঞ্চগড় থেকে এভারেস্টের কিছু উঁচু পর্বতমালার চূড়া শীতকালে খুব সকালের দিকে দেখা যায়। এই এভারেস্টকে, যাকে আমরা বাংলায় হিমালয় বলি, তাকে চাক্ষুষ দেখার সৌভাগ্য বা পর্বতমালায় আরোহণ আমাদের অনেকের ভাগ্যেই জোটেনি। তাই আমি আজকে আপনাদের সামনে একটি সত্য ঘটনা অবলম্বনে চিত্রায়িত এভারেস্ট মুভিটির সারসংক্ষেপ বর্ণনা করব। আর হ্যাঁ, মুভি প্রেমীরা যারা এই মুভি উইথ মি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করুন। বিশ্বের জনপ্রিয় অ্যাকশন, অ্যাডভেঞ্চার, ড্রামা, থ্রিলার, সার্ভাইভাল সহ আলোচিত ও সমালোচিত ছবি বাংলায় রিভিউ করা হয় এবং হবে। আর নোটিফিকেশন অন করে রাখুন যেন সব সময় আমাদের সাথে আপডেট থাকতে পারেন। ছবিটির শুরুতেই কিছু পটভূমি তুলে ধরা হয়েছে। আমরা সকলে জানি 1953 সালের 29শে মে এডমন্ড হিলারি ও তেনজিং নরগে সর্বপ্রথম এভারেস্ট বিজয় অর্থাৎ এভারেস্টের চূড়ায় পা রাখেন। তারপর প্রায় 40 বছর শুধুমাত্র পেশাদার পর্বত আরোহীরাই এভারেস্ট জয় করার চেষ্টা করে, কিন্তু তাদের প্রতি 4 জনের মধ্যে একজনের মৃত্যু হয়। নিউজিল্যান্ডের অধিবাসী রবার্ট রব হল একজন নির্ভীক পর্বতারোহী। তিনি শৌখিন পর্বতারোহীদের এভারেস্ট বিজয়ের জন্য সর্বপ্রথম বাণিজ্যিকভাবে 1992 সালে অ্যাডভেঞ্চার কনসালটেন্ট নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি পরের 4 বছরে মোট 19 জন ক্লায়েন্টকে কোনো প্রাণহানি ছাড়াই পর্বত চূড়ায় আরোহণ করাতে সক্ষম হন। 10ই মে 1996 পর্বত গাইড রব হল এবং স্কট ফিশার তাদের অভিযাত্রী দলকে মাউন্ট এভারেস্টের চূড়ায় চূড়ান্ত আরোহণের জন্য একত্রিত করেন। এটি ছিল চতুর্থ ক্যাম্প। এখানে রব হল টিম সদস্যদের উজ্জীবিত করে বিশেষ দিক নির্দেশনা দেন। তারপর তারা হিমালয়ের সর্বোচ্চ চূড়ার দিকে যাত্রা শুরু করেন। এ সময় দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে রবকে দেখা যায় তার সাথীদের সাথে। এভারেস্টে প্রাথমিক আরোহণের 6 সপ্তাহ পূর্বে রব হল এবং তার দল নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ বিমানবন্দর থেকে রওনা দেওয়ার জন্য জমায়েত হয়েছে। বেস ক্যাম্পের ম্যানেজার হেলেন উইলটন ও তার বন্ধু ও সহকর্মী গাই কোটারও তাদের সাথে আছেন। রব তার সাথীদের জানায় যে সে সাংবাদিক জন ক্রাকাউরকে বুক করেছেন তাদের এই অভিযানের উপর নিবন্ধ লেখার জন্য। বিমানবন্দরে রব হলের স্ত্রীকেও দেখা যায়। তিনি ছিলেন অন্তঃসত্ত্বা। রব তার স্ত্রী জানকে জানায় যে তার মেয়ের জন্মের আগেই সে ফিরে আসবে। রব হলের স্ত্রী জানের এই সময়ে রবকে বিদায় দিতে কষ্ট হলেও সে বাইরে হাসি মুখে রব হলকে বিদায় দেয়। তারপর তারা নিউজিল্যান্ড থেকে বিমানে কাঠমান্ডুতে এসে পৌঁছায়। রাতে হোটেলে রব তার ক্লায়েন্টদের এভারেস্ট সামিট বা এভারেস্ট বিজয় করতে যাওয়ার বিভিন্ন বিষয়গুলির একটা ব্যাখ্যা দেয়। এমনকি সে বলে, এই অভিযান অর্থাৎ এভারেস্ট সামিট করা মোটেই সহজ কাজ না। এর পরতে আছে চ্যালেঞ্জ, যেমন বরফের পাহাড়ে চড়া বা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়া, হিমশীতল আবহাওয়া সহ্য করা, তুষার ঝড় মোকাবেলা করা। তাছাড়া পাহাড়ের উপর যত ওঠা যাবে তত অক্সিজেন কম হবে, অর্থাৎ যত উপরে উঠবে তত শ্বাসকষ্ট হবে। তাছাড়া আছে ঠান্ডা লেগে হাইপোথার্মিয়া ও হাইপোক্সিয়া হওয়ার মতো ভয়। এখানে প্রতিটি পদে আছে মৃত্যু জাল, আর আমাদের সেই জাল ছিন্ন করেই বিজয়ী হতে হবে। পরের দিন তারা হেলিকপ্টারে কাঠমান্ডু থেকে রওনা দেয় লুকলার উদ্দেশ্যে, আর সেখান থেকে তারা পায়ে হেঁটে রওনা দেয় নামচি বাজার নামক একটি স্থানে। সেখান থেকে তারা এভারেস্ট আরোহণ করার জন্য যায় টেঙ্গুচু মঠে। এখানে পর্বতারোহীদের জন্য কিছু কালচার বাধ্যতামূলক করা আছে। আর সেখানে যাওয়ার পথে তাদের দলে যোগ দেয় ডগ হ্যানসেন, যিনি গতবার এই রবের দলের সাথে এভারেস্ট সামিট করতে এসেছিলেন, কিন্তু শারীরিক কিছু সমস্যার জন্য এভারেস্টের সর্বোচ্চ চূড়ার কাছাকাছি পৌঁছে আর পারেননি। তাই এবারও সে রবের দলের সাথে যুক্ত হয়েছে এভারেস্ট সামিট করার জন্য। যা হোক, টেঙ্গুচু মঠের নিয়ম কানুন পালন করে তারা পরের দিন সকালে পৌঁছে যায় ঠোকলা নামক একটি স্থানে, যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 16,500 ফিট উপরে। এরপর আরো কিছুটা পথ অতিক্রম করে ওই দিনই তারা পৌঁছে যায় এভারেস্ট সামিটের বেস ক্যাম্পে। এটা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 17,500 ফিট উঁচুতে।
বেস ক্যাম্প হচ্ছে পর্বতারোহীদের বিশ্রাম, নিরাপত্তা ও পর্বতারোহণের ব্যবস্থাপনার জায়গা। এখানে সবাই রবের অ্যাডভেঞ্চার কনসালটেন্ট কোম্পানির বেস ক্যাম্পের ম্যানেজার হেলেনের সাথে পরিচয় হয়। হেলেন এখানে আগেই চলে এসেছে রবের টিমের সকল ব্যবস্থাপনা ঠিক করার জন্য। এখানে আমরা এন্ডগজিন নামক এক শেরপার সাথে পরিচিত হই, যিনি রবের টিমকে এভারেস্টের চূড়ায় পৌঁছানোর জন্য সহায়তা করবেন। শেরপারা এই পাহাড়েরই অধিবাসী। এভারেস্ট আরোহণের পথ পরিক্রমা তাদের নখদর্পণে। পর্বতারোহীদের এভারেস্টের চূড়ায় পৌঁছতে পথ দেখানোই তাদের কাজ। এখানে আসে রব লক্ষ্য করে এই বেস ক্যাম্পে অনেক লোক। আসলে দিন যত যাচ্ছে এভারেস্ট আরোহণের জন্য মানুষের আগ্রহ তত বাড়ছে, আর বাড়ছে রবের মতো বাণিজ্যিক কোম্পানি যারা মানুষকে এভারেস্ট জয়ের আকাঙ্ক্ষা পূরণের সহায়তা করছে। যে সমস্ত কোম্পানি এই পর্বত আরোহণের ব্যবস্থা করে তারা সেখানে সাংবাদিকদেরও আনে, যাতে পর্বত আরোহণের বিভিন্ন বিষয় পত্রিকায় তুলে ধরা যায়। আর পর্বত আরোহণের রোমাঞ্চকর বিষয়গুলি পত্রিকায় যত প্রকাশিত হবে লোকজন তত পর্বত আরোহণের প্রতি আগ্রহ হবে, আর তাতে কোম্পানিগুলোর লাভও বেশি হবে। যা হোক, রব এখানে মাউন্টেন ম্যাডনেস কোম্পানির মালিক স্কট ফিশারের সাথে দেখা করে এবং তার সাথে বন্ধুত্ব ভাব গড়ে তোলে, যাতে তারা পর্বতের উপরে উঠতে গিয়ে একে অপরকে সহায়তা করতে পারে। এরপর রবের টিমের চিকিৎসক ক্যারোলিন ম্যাকঞ্জি টিমের সদস্যদের এভারেস্ট সামিট করতে শারীরিক ও মানসিক কিছু সুবিধা অসুবিধার টিপস দেয়, যেমন যত উচ্চতায় উঠবে তত অক্সিজেন কম হবে, সে অবস্থায় শ্বাসকষ্ট হতে পারে। আবার শরীরে খুব ঠান্ডা লাগলে হাইপোথার্মিয়া হতে পারে, আর সে কারণে কথা বলতে অসুবিধা হতে পারে বা বিনা কারণে সবার উপর রেগে যেতে পারে। আবার অক্সিজেনের স্বল্পতার কারণে মস্তিষ্ক ঠিকমতো কাজ নাও করতে পারে, চোখে ঝাপসা দেখা যায়, কেউ কেউ আবার গুরুতর অসুস্থ হতে পারে। তাই তাদেরকে যত দ্রুত উপর থেকে নিচে নামতে হবে, না হলে তাদের মৃত্যু অনিবার্য। আমরা এ সময় পর্বতারোহীদের ঠান্ডায় আত্মহত্যা ও মারা যাওয়ার ক্লিপ দেখি। এইরকম পরিস্থিতিতে তাদের যেন না পড়তে হয়, সেজন্য 1 মাস এই আবহাওয়ায় তাদের থাকতে হবে। এখানে চলবে তাদের অনুশীলন, যেমন বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1, তারপর আবার ফিরে আসতে হবে বেস ক্যাম্পে। আবার বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1 ও ক্যাম্প 2 আবার ফিরে আসতে হবে বেস ক্যাম্পে। এইভাবে ট্রেনিং করতে করতে তারা এই প্রতিকূল জলবায়ুতে অনেকটা মানিয়ে নিতে পারবে। এই অনুশীলনের সময় একদিন 23,400 ফিট উপরে লস্ট ফেস যাওয়ার সময় এক পাহাড় থেকে অন্য পাহাড়ে মই দিয়ে পার হতে গিয়ে পড়ে চরম বিপদে। সেখানে মই বেয়ে বরফের খাত পার হতে গিয়ে অনেক সময় তাদের নষ্ট হয়, কারণ এবছর অনেক লোক এই এভারেস্ট সামিট করতে এসেছে। ফলে লেগে গেছে এখানে ঢাকা শহরের রাস্তার মতো জ্যাম। আবার এই খাত পার হতে গিয়ে রবের টিম পড়ে যায় মহাবিপদে, কারণ বেগ মই দিয়ে পার হতে গিয়ে পড়ে গিয়ে ঝুলে থাকে। রব তাকে অনেক কষ্টে বিপদ মুক্ত করে, আর তার ফলে তাদের আরো বেশি দেরি হয়ে যায়। এখানে সময়টা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আবহাওয়া মাঝে মধ্যেই তার রূপ ও রং বদলায়, তাই ভালো আবহাওয়ার সময়টাকেই কাজে লাগাতে হয়। পরে বেস ক্যাম্পে রব মাউন্টেন ম্যাডনেসের মালিক স্কট ফিশারের সাথে দেখা করে। পারস্পরিক সাহায্য সহযোগিতায় এই অভিযান সফল করার জন্য তারা একমত হয়। 6 মে 1996 তারা বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করে এভারেস্ট শিখরের উদ্দেশ্যে। কিন্তু ক্যাম্প 1 পৌঁছতেই স্কটের এক টিম মেম্বার গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তার ফলে এই টিম মেম্বারকে নিয়ে স্কটকে বেস ক্যাম্পে ফিরে আসতে হয়। বাকিরা রওনা হয় ক্যাম্প 2 এর উদ্দেশ্যে। এরপর ক্যাম্প 2 পার হয়ে আরো উপরে উঠতে গিয়ে স্কটের আরেক সদস্য বরফের ধসের কারণে নিচে পড়ে যেতে শুরু করে, কিন্তু রব তার জীবন বাজি রেখে এই লোককে বাঁচিয়ে নেয়। এরপর তারা ক্যাম্প 3 টপকে এসে পড়ে ক্যাম্প 4 এ। এখানে এসে তারা দেখে আবহাওয়া প্রচন্ড খারাপ, আর এটা দেখে স্কটের টিমের লোকেরা মনে করে এই আবহাওয়ায় আর উপরে যাওয়া যাবে না। তারা তাদের অভিযান স্থগিত করে বেস ক্যাম্পে ফিরে যাওয়াই ভালো মনে করে, কিন্তু রব তাদের মনে সাহস যোগায়। আবার এদিকে বেস ক্যাম্প থেকেও হেলেনও আবহাওয়ার খারাপ সতর্কবাণী জানিয়ে তাদেরকে নিচে নেমে আসতে বলে। কিন্তু রব বলে এভারেস্টের দিনের আবহাওয়া এরকমই, রাতে বেশ শান্ত থাকে। ফলে তার কথার উপর সবাই ভরসা করে অপেক্ষা করতে থাকে আবহাওয়া ভালো হওয়ার আশায়। ইতিমধ্যে স্কটও এই ক্যাম্পে এসে উপস্থিত হয়েছে, কিন্তু লম্বা জার্নির ফলে তার অবস্থা ভীষণ কাহিল।
2 মে রাত 12:30 রব সকলকে ডেকে তোলে, কারণ আবহাওয়া পুরোপুরি শান্ত। তারা এই আবহাওয়ার জন্যই অপেক্ষা করছিল। তারা যদি এই আবহাওয়ায় যাত্রা শুরু করে, তবে দুপুরের মধ্যেই তারা এভারেস্টের শীর্ষ শিখরে সাবমিট করার পর আবারও ক্যাম্পে ফিরে আসতে পারবে। ফলে খারাপ আবহাওয়ার মধ্যে হয়তো তাদের আর পড়তে হবে না। রবের কথা মতো সবাই যাত্রা শুরু করলো, কিন্তু স্কট ক্লান্ত থাকাতে সে তাদেরকে বলল, তোমরা আগাও, আমি কিছুটা বিশ্রাম নিয়ে তারপর যাব। তারপর তারা ভোর 4:30টায় এভারেস্টের বেলকনি নামক জায়গায় পৌঁছলো, যা সমুদ্র পৃষ্ঠ থেকে 27,600 ফিট উপরে। এখানে এসে বেক গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। ঠান্ডা ও উচ্চতার কারণে সে চোখে ঝাপসা দেখছিল আর তার শ্বাসকষ্ট হচ্ছিল। ফলে রব তাকে নিচে নেমে যেতে বলে, কারণ শরীরের এই অবস্থায় তার উপরে যাওয়া সম্ভব না। কিন্তু বেক বলে সে এখনই নিচে নেমে যেতে চায় না। তখন রব বেককে বলে, তোমার শারীরিক অবস্থা ভালো না হলে নিচে ক্যাম্পে চলে যাও। তারপর রব সহ অন্যরা উপরে উঠতে থাকে। তারা হিলারি স্টেট নামক জায়গায় পৌঁছানোর আগেই দেখে সামনে কোনো দড়ি টানানো নেই। তার মানে তারা যে দড়ি ধরে উপরে উঠে সেই দড়ি নেই। ফলে তারা দড়ি টানানোর কাজে লেগে পড়ে। এতে তাদের অনেক সময় নষ্ট হয়। এদিকে রবের আরেকজন টিম মেম্বার ডাগও অসুস্থ হয়ে পড়ে। এই অবস্থায় সে চোখে ঝাপসা দেখছে, কিন্তু রব তার মনে সাহস যোগায়। সে বলে, আর অল্প একটু, তুমি ধীরে ধীরে চলে আসো। এরপর আমরা দেখি কিছু পর্বতারোহী দড়ি বেয়ে নিচে নেমে আসছে। তারা বলছে কিছুক্ষণ পর আবহাওয়া খুব খারাপ হবে, এই আবহাওয়ায় এভারেস্টের চূড়ায় যাওয়া যাবে না। তাই তারা ফিরে যাচ্ছে, কিন্তু রব ও স্কটের টিম সামনে দড়ি লাগিয়ে এগিয়ে যেতে থাকে। 11 মে 1996 দুপুর প্রায় 1:30 তারা শেষ পর্যন্ত এভারেস্টের শিখরে পৌঁছে যায়। তাদের এভারেস্ট সামিট সফল হয়। আনাতোলি সর্বপ্রথম এভারেস্টের চূড়ায় স্পর্শ করে। তারা শত প্রতিকূল ও বাধা বিপত্তি উপেক্ষা করে এই এভারেস্ট বিজয়ের সাফল্য আনন্দ উল্লাস করতে থাকে। এখানে নাম্বা একটি জাপানি পতাকাও ওড়ায়। রব পৌঁছে আধা ঘন্টা পর, মানে প্রায় 2টায়। কিন্তু এই সময় সামিট শেষ করে তাদের ক্যাম্পে পৌঁছার কথা ছিল, না হলে খারাপ আবহাওয়ায় পড়ার আশঙ্কা রয়েছে। তাই তারা দ্রুত নিচে নেমে যায়। তারা কিছুটা নিচে নামার পর রব দেখে ডাক ধীরে ধীরে উপরে উঠছে। রব তাকে আর উপরে না উঠে নিচে নেমে যেতে বলে, কারণ তারা এমনিতেই অনেক লেট করে ফেলেছে। এই সময় তাদের ক্যাম্পে পৌঁছার কথা ছিল। কিন্তু ডাক বলে, গতবার সে এইরকম পরিস্থিতিতে এরকম কোনো জায়গা থেকে সামিট কমপ্লিট না করে ফিরে যেতে হয়েছিল। এইবার সে সামিট কমপ্লিট করতে না পারলে আগামীতেও করতে আর পারবে না, কারণ তখন তার শারীরিক সক্ষমতা থাকবে না। তাই সে রবকে অনুরোধ করে তাকে যেন সামিট কমপ্লিট করার সুযোগ দেওয়া হয়। রব ডাকের কথা শুনে তাকে একা না ছেড়ে দুজনে এভারেস্টে শিখরে আসে। বেলা 4টার দিকে ডাকও তার লক্ষ্য পূরণ করতে সমর্থ হয়, কিন্তু তার অবস্থা এখন আরো শোচনীয়। রব ডাককে এখানে বিশ্রামের সুযোগ না দিয়ে দ্রুত নিচে নেমে যেতে থাকে, কারণ আবহাওয়া যে কোনো সময় বিপদসংকুল হতে পারে। বেশ কিছুটা পথ নিচে নেমে আসার পর রব দেখে ডাকের অক্সিজেন শেষ, আর এ কারণেই ডাক ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে। ফলে সঙ্গে সঙ্গে সে বাকি টিম মেম্বার ও বেস ক্যাম্পে যোগাযোগ করে অক্সিজেনের জন্য। তা না হলে ডাককে নিয়ে এখান থেকে ফিরে যাওয়া কিছুতেই সম্ভব না। কিন্তু টিম সদস্যরা দেখে অক্সিজেন ট্যাঙ্কগুলো খালি, মানে সব অক্সিজেন শেষ। এখন বেস ক্যাম্প থেকে অক্সিজেন না আসলে ডাকের কাছে অক্সিজেন পাঠানো প্রায় অসম্ভব। রব হলের সহ গাইড হ্যারল্ড রবের এই অবস্থা জানার পর তার কাছে থাকা হাফ অক্সিজেন ভর্তি ট্যাঙ্ক নিয়ে দ্রুত অগ্রসর হয়। এদিকে স্কটের অবস্থা শোচনীয়, কারণ সে বিশ্রাম না নিয়েও এই পর্বত শৃঙ্গ সাবমিট করেছে। সেই কারণে সে এখন প্রচন্ড দুর্বল, আর তাই সে একটি জায়গায় থেমে গিয়ে বাকিদের নিচে নেমে যাবার আদেশ দেয়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সেখানে একটি প্রবল তুষার ঝড় শুরু হয়, আর সমস্ত পর্বতারোহী এই ঝড়ের কবলে পড়ে নাস্তানুবাদ হতে থাকে। রব বুঝতে পারে এই তুষার ঝড়ের মধ্যে তাদেরকে সাহায্য করার জন্য আর কেউ আসতে পারবে না। তাই সে ডাককে সেখানে অপেক্ষা করতে বলে নিজেই নিচে নামতে শুরু করে অক্সিজেন আনার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত ডাক রবের পিছনে আসতে চাইলে পা পিছলে পাহাড় থেকে পড়ে মৃত্যুবরণ করে। আসলে ঠান্ডা ও অক্সিজেনের স্বল্পতায় ডাকের ব্রেন ঠিকমতো কাজ করছিল না, তাই তার এই পরিণতি। এদিকে নিচে নামতে থাকা পর্বতারোহীরা প্রতিমধ্যে চোখে ঝাপসা দেখা বেগকে সঙ্গে নিয়ে নামতে থাকে। কিন্তু তুষার ঝড়ের প্রবল ঝাপটা তাদের উপর হামলে পড়লে তারা পরস্পর ছিন্ন ভিন্ন হয়ে যায়।
পরে তারা একে অপরকে সহযোগিতা করে একত্রিত হয়ে ক্যাম্পে ফিরে আসতে পারে, কিন্তু বেক ও ইয়াসুকা নামে সেই মহিলাকে তারা কোথাও খুঁজে পায় না, ফলে তারা প্রতিমধ্যেই পড়ে থাকে। এদিকে হ্যারল্ড অক্সিজেন নিয়ে রবের কাছে পৌঁছায়, কিন্তু সিলিন্ডারের অ্যাপারচার বন্ধ হয়ে এমন অবস্থা হয়েছে যে কিছুতেই আর অক্সিজেন বের হয় না। নিরুপায় হয়ে তারা ঝড়ের মধ্যে একসঙ্গে ঘুমিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরেই হ্যারল্ডের হ্যালোসিনেশন শুরু হয়। সে তার কাপড় চোপড় খুলে ছুটতে থাকে। একসময় সে পাহাড় থেকে পড়ে মারা যায়। সকাল 5টা নাগাদ বেস ক্যাম্পে থাকা হেলেনের সাথে রব যোগাযোগ করে। সে হেলেনকে জানায় যে সে পুরোপুরি বরফে জমে রয়েছে। তাকে উদ্ধার করার জন্য হেলেন যেন দ্রুত সাহায্য পাঠায়, না হলে সে কোনো প্রকারে বাঁচতে পারবে না। হেলেন জানায় তারা উদ্ধারকারীর দল পাঠানোর চেষ্টা করেছিল, কিন্তু এই আবহাওয়ায় তারা যেতে পারেনি, তাই তাকে যেমন করে হোক নিচে নেমে আসতে হবে। রব বলছিল তার হাত ও পা অবশ হয়ে আছে, সে নড়াচড়া করতে পারছে না, তাই সাহায্যকারী দরকার। কিন্তু হেলেন ও তার সহকারী বলছিল এই দুর্যোগপূর্ণ তুষার ঝড়ে সাহায্যকারী কিছুতেই পাঠানো সম্ভব নয়, তাকে যেমন করে হোক নিচে নেমে আসতে হবে। আসলে আবহাওয়া কতটা দুর্যোগপূর্ণ ছিল যে উদ্ধারকারী দলও নিরুপায়, এটা আমরা বুঝতে পারি। এ সময় বেস ক্যাম্পের সবাই টেনশনে পড়ে রবের জন্য। সে সময় হেলেন রবের স্ত্রী জানকে ফোন করে রবের সাথে কথা বলিয়ে দেয়, যেন রব মানসিক ও শারীরিক শক্তি ফিরে পায়। জান তার স্বামী রবকে নিচে নেমে আসার জন্য উৎসাহিত করে, কিন্তু রব বলে তার হাত পা অবশ হয়ে আছে, সে কিছুতেই নিচে নামবে না। জান তাকে বলে তাদের সন্তানের জন্মের জন্য তাকে ফিরে আসতে হবে। এ সময় রব জানকে তার মেয়ের নাম সারাহ রাখার জন্য বলে। জান রবকে জানায় বেস ক্যাম্প থেকে তাকে উদ্ধারের চেষ্টা করেছিল, কিন্তু প্রতিকূল আবহাওয়ার জন্য লোকজন আসতে পারেনি। রব নিজে চলার চেষ্টা করে, কিন্তু পারে না। সে আবার জানকে ডাকে। সে তাকে বলে ভালো ঘুমাও আমার প্রিয়তমা, বেশি চিন্তা করবে না। তারপর রব তুষার ও বরফের নিচে পড়ে থাকে, অর্থাৎ তার মৃত্যু হয়। এদিকে স্কট ঠান্ডায় আত্মহত্যা করে এবং মারা যাওয়ার জন্য বরফের নিচে পড়ে থাকে। ইয়াসুকো নাম্বারও মৃত অবস্থায় বেকের কাছেই পড়ে থাকে। এদিকে ক্যাম্প 4 থেকে বেস ক্যাম্পকে জানিয়ে দেওয়া হয় প্রবল ঝড়ের মুখে ইয়াসুকো ও বেককে উদ্ধার করা সম্ভব হয়নি, সম্ভবত তারাও হয়তো মারা গেছে। হেলেন বেকের স্ত্রী পিসকে এই খবর জানিয়ে দেয়। এদিকে বেক ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী ও সন্তানকে স্বপ্নে দেখার পর শারীরিক ও মানসিক শক্তি লাভ করে এবং সকাল হতে হতে সে ক্যাম্পে চলে আসে, কিন্তু তার হাত ও নাক ঠান্ডায় পুরো অবশ হয়ে থাকে। তার অবস্থা খুবই গুরুতর, মানে দ্রুত তার চিকিৎসা না হলে সে মারা যাবে। হেলেন বেকের অবস্থা সম্পর্কে তার স্ত্রী পিসকে জানালে পিস নেপালের আমেরিকান এম্বাসিকে জানিয়ে বেককে উদ্ধারের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করে। ফলে নেপাল সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বেককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আবহাওয়া একটু ভালো হওয়াতে মাউন্টেন মেইনটেন্যান্স টিমের সহকারী গাইড আনাতোলি বরফের ভিতরে স্কটের মৃতদেহ খুঁজে পায়। যাই হোক, এরপর আমরা পর্বতারোহীদের বাড়িতে ফিরে আসার এবং আপনজনদের সাথে পুনর্মিলনের আনন্দঘন দৃশ্য দেখতে পাই। আমরা এটাও জানতে পারি যে বেক চিকিৎসার পর তার 2 হাতের কবজি ও নাক হারিয়েছে, আর রবের স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দিয়েছে। সে তার স্বামী রব হলের ইচ্ছা অনুযায়ী তার মেয়ের নাম রেখেছে সারা। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর অ্যাডভেঞ্চার, অ্যাকশন, ড্রামা, ফ্যান্টাসি, সার্ভাইভাল সহ জনপ্রিয় মুভির বাংলায় রিভিউ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, যেন আমাদের সাথে সবসময় আপডেট থাকতে পারেন। এভারেস্টের পাদদেশে বরফে ঢাকা রবার্ট বব হলের নিথর দেহ দেখিয়ে ছবিটি সমাপ্ত হয়। আসলে এই এভারেস্ট জয় করতে গিয়ে অনেক মানুষের প্রাণ গিয়েছে, তারপরও মানুষ এভারেস্টের টানে তাকে জয় করার জন্য তার কাছেই বারবার ফিরে আসে। আমারও ইচ্ছা জাগে যদি এভারেস্টের বুকে যেতে পারতাম। সকলকে ধন্যবাদ।